পৃথিবী মানুষের একার নয়। সত্যিই তো তাই। আমার খুব ভালো লেগেছে শুরুতে এরকম একটি লাইন পড়ে। চলে যাচ্ছি ঘটনায়, যেভাবে লেখা আছে সেভাবেই পড়ে শোনাচ্ছি। পৃথিবী মানুষের একার নয়। আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভেতর থেকে ভালো আছেন এবং সুন্দর আছেন, নিরাপদে আছেন। আমি লিখছি মালয়েশিয়ার জহুর বারু নামক জায়গা থেকে। ঘটনায় অনিচ্ছাকৃত ভুল, বাচনভঙ্গি এবং শব্দ নির্বাচনে কোনো রকমের ভুল পেলে দয়া করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি আজকে যে ঘটনাটি শেয়ার করব, ঘটনাটি আমি এবং আমার দুই বন্ধু সজীব এবং ফারহান আমাদের সঙ্গে ঘটে যাওয়া একটি বাস্তব, নির্মম, সত্য ঘটনা। ঘটনাটি ঘটে কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার কোনো একটি গ্রামে। সঙ্গত কারণেই গ্রামের নামটি প্রকাশ করছি না। কথা না বাড়িয়ে আমি সরাসরি ঘটনায় চলে যাই। ঘটনার সময়কাল 2016 সালের অক্টোবর মাসের 7 তারিখ রাতে। আমি এবং আমার দুই বন্ধু ফারহান এবং সজীব বাংলাদেশের ক্রিকেট ম্যাচ শেষ করে বাসায় ফিরছিলাম। সেদিন বাংলাদেশের ম্যাচ ছিল ইংল্যান্ডের সঙ্গে। সেই ম্যাচে ইংল্যান্ড 21 রানের জয় পায়। মন খারাপ করে 3 বন্ধু বাসায় ফিরছি। বলে রাখা ভালো, আমরা আমাদের বাসা থেকে মোটামুটি 20 থেকে 25 মিনিট দূরত্বে স্থানীয় বাজারের বড় স্ক্রিনে খেলা দেখার সুযোগ থাকায় সিদ্ধান্ত নেই আজ বাজারে খেলা দেখব। যেই ভাবা সেই কাজ। সেদিন ডে নাইট ম্যাচ থাকায় খেলা শেষ করে বাসায় ফিরতে ফিরতে মোটামুটি 12টার কাছাকাছি হয়ে যায়। আমরা যেই রাস্তা দিয়ে ফিরছিলাম, এবার সেটা একটু বিবরণ দেই, তাহলে ঘটনাটি বুঝতে সহজ হবে। বাজার থেকে বেরিয়ে আমাদের একটি কাঁচা মাটির রাস্তা ধরে বাসার দিকে আসতে হয়। চারপাশে ফসলের জমি অর্থাৎ ধান ক্ষেত এবং মাঝখানে কাঁচা মাটির রাস্তা। আমাদের সবার বাসা পাশাপাশি হওয়ায় আমরা একসঙ্গে ফিরছিলাম। কাঁচা মাটির রাস্তা ধরে কিছু দূর আসার পর আমরা 3 জনই অনুভব করি আমাদের পেছন পেছন কেউ হাঁটছে। পেছনে কে আছে সেটি দেখার জন্য আমরা পেছনে ঘুরে তাকাই এবং দেখলাম আশেপাশে তো দূরের কথা, চারপাশে যতদূর চোখ যায় দৃষ্টি সীমানার মধ্যে কেউ নেই। ব্যাপারটি প্রথমে আমরা আমাদের বোঝার ভুল ভেবে উড়িয়ে দিয়ে বাসার দিকে হাঁটতে থাকি। চারিদিক নীরব, নিস্তব্ধ, চাঁদের আলো এবং দক্ষিণ পশ্চিম দিক থেকে প্রবল বাতাস এসে একটি মনোরম, মনোমুগ্ধকর পরিবেশ তৈরি করেছিল। আমরা দারুণ উপভোগ করেছিলাম প্রকৃতির মায়াবী রূপ। আমাদের এই সুখের অনুভূতি বেশিক্ষণ স্থায়ী হয়নি। হঠাৎ আমাদের বন্ধু সজীব ফাঁকা রাস্তার কিছু একটার সঙ্গে তার পা আটকে যায়। পরক্ষণেই আমরা তাকে টেনে তুলি এবং ঠিকঠাকভাবে রাস্তা দেখে হাঁটতে বলি। আমাদের ব্যাপারটি খুব অস্বাভাবিক মনে হলেও সজীব বলেছে অন্য কথা। সজীব বলেছিল সে কিছুর সাথে ধাক্কা খায়নি এবং তার মনে হয়েছে কেউ তাকে ল্যাং মেরেছে, অর্থাৎ তার পায়ের সামনে কেউ পা বা বাঁশ টাইপের কিছু একটা দিয়ে তাকে আটকিয়েছে এবং সেটার সাথে ধাক্কা খেয়ে সে পড়ে গেছে। সজীবের মুখ থেকে এটা শোনার পর আমাদের ভেতরে একটু ভয় কাজ শুরু করে। ব্যাপারটিকে সিরিয়াসলি নিয়ে আমরা হাঁটার গতি বাড়িয়ে দেই। একটু দূর আসতেই একটি কালভার্ট পড়ে। আমরা যখন কালভার্টের কাছাকাছি চলে এসেছি তখন হঠাৎ করে 3 জনই দেখলাম কালভার্টের ঠিক মাঝখানে একটি সাপ। সাপটি দেখতে ছিল ভীষণ রকমের ভয়ঙ্কর এবং অদ্ভুত টাইপের মোটা। সচরাচর গ্রামে গঞ্জে এত মোটা প্রজাতির সাপ দেখা যায় না। সাপের গায়ের রং ছিল ধপধপে সাদা এবং চোখগুলো ছিল কিছুটা তারাবাতির মতো। আমরা দূর থেকেও ঠিকঠাক সাপের চোখগুলো দেখতে পাচ্ছিলাম, যেহেতু চাঁদের আলোয় পরিষ্কার দেখা যাচ্ছিল। সাপটি আমাদের এক দৃষ্টি তাকিয়ে দেখছিল, যেন অনেক দিন পর দেখা। তাছাড়া সে আমাদের অনেক কিছু বলতে চায়। আমরা তখনও কালভার্টে উঠিনি। পরক্ষণে দেখলাম আমাদের ঠিক পেছনে দেখতে ঠিক একই রকম আরেকটি সাপ। এই দৃশ্য দেখে ভয়ে আমাদের হার্ট অ্যাটাক হওয়ার মতো অবস্থা। কিন্তু আশ্চর্যজনক ব্যাপার হলো সাপ দুটো আমাদের কোনো রকমের ক্ষতি করতে চাইছে না। মানে মনে হলো তারা নির্দিষ্ট জায়গায় অবস্থান করছিল, অর্থাৎ প্রথমে যেখানে দেখেছিলাম 5-7 মিনিট কেটে যাবার পরেও সাপ দুটি ঠিক সেই জায়গাতেই ছিল। এখানে বলে রাখা ভালো, আমাদের বন্ধু ফারহান কোরআনের হাফেজ। তৎক্ষণাৎ সে আমাদের প্রশ্রয় দিয়ে বলল ভয় না পেতে এবং সে পা দিয়ে একটি গোলাকার বৃত্ত এঁকে আমাদের বলে এই বৃত্তের ভেতর অবস্থান করতে এবং সে কিছু দোয়া কালাম পড়ে আমাদের শরীর তাৎক্ষণিকভাবে বন্ধ করে দেয়। কিছুক্ষণ পর সাপ দুটি চোখের পলকে কোথায় যেন ভ্যানিশ হয়ে যায় এবং আমরা সেই রাতের মতো বাসায় ফিরে আসি কোনো রকমের অসুবিধা ছাড়াই। উল্লেখ্য, আমরা ঘটনাটি পরিবারের কারোর সাথে শেয়ার করিনি, কারণ এমন কিছু ঘটেছে শুনলে রাতের বেলা বাসা থেকে আর বের হতে দেবে না।
যাই হোক, তারপর ৩-৪ দিন স্বাভাবিকভাবেই কেটে গেল। ফারহান তার মাদ্রাসায় চলে যায়, আমি আমার মতো ব্যস্ত হয়ে পড়ি। এই ঘটনার একদিন পরে খুব সকালে সজীব আমাকে কল দিয়ে তার সঙ্গে জরুরি দেখা করতে বলে। আমি কারণ জানতে চাইলে সে বলে বাসায় আয়, তারপর সব বলবো। আমি সকালে নাস্তা শেষ করে সজীবের সঙ্গে দেখা করতে বাসায় যাই। তখন সজীব বলল, গতরাতে আমি বাসার ছাদে দাঁড়িয়ে ফোনে কথা বলছিলাম। হঠাৎ করে আমার চোখ গেল ছাদের কর্নারে থাকা পানির ট্যাঙ্কের দিকে। আবছা আলোয় একটা অবয়বের মতো কিছু দেখার ভুল ভেবে আমি সেদিকে খেয়াল করলাম না। হঠাৎ করে মনে হলো আমার পেছনে কেউ দাঁড়িয়ে আছে এবং আমার ঘাড়ের ওপর গরম নিঃশ্বাস ফেলছে। আমি হঠাৎ চমকে গিয়ে পেছনে ফিরে তাকাতেই কাউকে দেখতে পেলাম না এবং আমি তাড়াহুড়া করে যেই ছাদ থেকে নামতে যাব তখনই আমার মনে হলো একটা ছায়ামূর্তি আমাকে পেছন থেকে টেনে ধরেছে। তৎক্ষণাৎ আমি চিৎকার করতে চেষ্টা করি, কিন্তু মুখ দিয়ে কোনো শব্দই বের হচ্ছিল না। হঠাৎ আমি ফিল করলাম একটা গরম বাতাস অনেক সুগন্ধি নিয়ে আমার নাকে এসে ঢুকলো। এরপর আমার আর কিছু মনে নেই। সকালে ঘুম ভাঙে যখন আমি নিজেকে আবিষ্কার করি ঘরের মেঝেতে, কিন্তু রাতে আমি তো ছাদে ছিলাম। আমাকে ছাদ থেকে রুমেই বা কে আনলো? আমি সব শুনে সজীবকে কিছু উল্টাপাল্টা বৈজ্ঞানিক যুক্তি দিয়ে ব্যাপারটি হ্যালুসিনেশন বলে চালিয়ে দেই। প্রিয় লিসনার্স, কি মনে হচ্ছে ঘটনাটি এখানেই শেষ? একদম না, আমরা কেবলমাত্র ঘটনার মাঝামাঝি আছি। শুনুন তারপর। এর পরদিন মাঝরাতে সজীব তার রুমে ঘুমিয়েছিল। হঠাৎ তার রুমে কারো পায়চারির শব্দে তার ঘুম ভেঙে যায় এবং ঘুম ভাঙার পর সে যা দেখল সেটা দেখার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। সে দেখল তার সামনে গতকাল রাতে ছাদে দেখা অবয়বটি হাতে একটি সাদা সাপ নিয়ে দাঁড়িয়ে আছে এবং ফিসফিস করে কিছু একটা তাকে বলতে চাইছে, তাকে আহ্বান করছে তার সঙ্গে যাবার জন্য। এবং সেই আহ্বান জানিয়ে অবয়বটি যখনই সজীবের দিকে এগিয়ে আসতে শুরু করলো তখনই প্রচণ্ড ভয়ে সজীব জোরে চিৎকার দিয়ে জ্ঞান হারায় এবং সকালে ঘুম ভেঙে সে তাকে আবিষ্কার করে তার বিছানার আশেপাশে তার পরিবারের সবাই তাকে ঘিরে রয়েছে। সজীবের জ্ঞান ফিরলে তার পরিবারের মানুষ তাকে গতরাতে চিৎকার করার কারণ জানতে চায় এবং সে কেন এরকম করেছে, জ্ঞান হারিয়ে ফেলেছিল কেন, এসব জানতে চায়। তখন সজীব তার সঙ্গে ঘটে যাওয়া সবকিছু তার পরিবারের মানুষদের সঙ্গে শেয়ার করে। সবকিছু শুনে সজীবের বাবা অর্থাৎ আঙ্কেল সজীবকে রাতে ছাদে গিয়ে কথা বলার জন্য অনেক বকাবকি করেন। সজীবের বর্ণনা মতে অবয়বটি ছিল একটি মেয়েটি ছিল দেখতে ভীষণ সুন্দরী। তার উচ্চতা ছিল কমপক্ষে 9 থেকে 10 ফুট এবং চোখগুলো ছিল ঝলমলে। সে আরও বলে সে জীবনে কখনো এত সুন্দর মেয়ে দেখেনি। এরপর প্রতিদিন রাতেই কিছু না কিছু ঘটছিল তার জীবনে। সজীবের অবস্থা যখন চরম অবনতির পর্যায়ে তখন আঙ্কেল স্থানীয় মসজিদের ইমাম সাহেবের সঙ্গে পরামর্শ করে ইমাম সাহেব সজীবকে একটি তাবিজ আর কিছু বিভিন্ন রঙের সুতা পরিয়ে দেয় এবং সেগুলো সবসময় পরে থাকতে বলেন। হুজুরের তাবিজ আর সুতা পরার পর থেকে সজীবের অবস্থা আরও খারাপের দিকে যেতে থাকে। সেদিন রাতে অবয়বটি আবারও সজীবের রুমে আসে এবং সেদিন সজীবের রুমে তার বাবা অর্থাৎ আঙ্কেলও ঘুমিয়েছিলেন। যেহেতু সজীব রাতের বেলায় একা থাকলে হঠাৎ চিৎকার করে উঠত। অবয়বটি এসে দূর থেকে সজীবকে উদ্দেশ্য করে বলে যে সে যা করছে তাতে কোনো কিছুই লাভ হবে না এবং সে তাকে আবারও আহ্বান জানায় তার সঙ্গে চলে আসতে বলে এবং এক সময়ে সে ঘরের কোনো একটা ছোট্ট ফুটো দিয়ে বের হয়ে চলে যায়। এসব কিছু চোখের সামনে ঘুরতে দেখে আঙ্কেল নিজেও দেখতে পান এবং ভয় পান এবং আল্লাহকে ডাকতে ডাকতে রাতটা কাটিয়ে দেন। সকাল হলেই 2-3 গ্রাম পরে একজন বিখ্যাত কবিরাজের কাছে যান তারা এবং ঘটনাটি খুলে বলেন। সব ঘটনা খুলে বলার পর কবিরাজ কিছুক্ষণ সময় নিয়ে সজীবের পরিবারকে জানায় সজীবকে একটি মেয়ে জিন আসর করেছে এবং জিনটি চায় সজীবকে নিয়ে যেতে। এখন এর চেয়ে বেশি কিছু বলা সম্ভব নয়, বলছেন কবিরাজ। কবিরাজের মুখে সব শুনে সজীব এবং তার পরিবার এই সমস্যা থেকে বের হয়ে আসার উপায় জানতে চায়। তখন কবিরাজ বলে আমার একদিন সময় লাগবে, এরপরে আমি সঠিক চিকিৎসা সম্পর্কে বলতে পারবো। এটা বলে সজীবের পরিবারকে আশ্বস্ত করে সেই কবিরাজ এবং সেই সঙ্গে সজীবকে 2টো তাবিজ দেয় কবিরাজ। বলে সজীবের গলায় পড়তে হবে এই তাবিজ, অপরটি তাদের বাসায় বাইরে দরজার সামনে 7 হাত মাটির নিচে পুঁতে রাখতে হবে। এতে করে সেই জিনটি চাইলেও সজীবের কোনো ক্ষতি করতে পারবে না। আর 1 গ্লাস পানিতে কিছু গাছের ছাল বাকল ভিজিয়ে কিছু দোয়া পড়ে সেই পানিটি সকাল বিকাল সজীবকে পান করতে বলে। সেদিনের মতো সজীব তাদের পরিবার থেকে বিদায় নিয়ে চলে যায়। আগামীকাল সন্ধ্যার পরে আসতে বলেন কবিরাজ। সজীব বাসায় চলে যায়, কবিরাজের কথা মতো সব ঠিকঠাক মতো করে। সেদিন আর কোনো সমস্যা হয়নি। এর পরের দিন সন্ধ্যায় সজীব এবং সজীবের পরিবার কবিরাজের কাছে আসে সমস্যার সমাধান জানতে চাইলে কবিরাজ বলেন কিছুদিন আগে সন্ধ্যার পর সজীব ক্রিকেট খেলা শেষ করে যখন প্রাইমারি স্কুলের পেছনের রাস্তা দিয়ে তার বন্ধুদের সঙ্গে আসছিল তখন পাশেই একটি পুরনো আম গাছে সজীব একটি পাখিকে উদ্দেশ্য করে ঢিল ছুঁড়ে।
রাসেল ভাই, এখানে বলে রাখা ভালো, আমাদের গ্রামের একদম শেষের দিকে উল্লেখিত প্রাইমারি স্কুলটি অবস্থিত। স্কুলের পেছনে যতদূর চোখ যায় শুধুই ফসলি মাঠ, অর্থাৎ ধান ক্ষেত। তাই সেদিকটায় কেউ কোনো জরুরি কাজ ছাড়া যায় না। যাই হোক, বলছেন কবিরাজ, সজীব যেই পাখিটিকে উদ্দেশ্য করে ঢিল ছোড়ে, এটি কোনো পাখি ছিল না, এটি ছিল একটি মেয়ে জিন। সজীব জিনটিকে পাখি ভেবে ঢিল ছোড়ার কারণে জিনটি ক্ষিপ্ত হয়ে তার ক্ষতি করতে শুরু করে। সুযোগ বুঝে কালভার্টের ওপর থেকে ঘিরে ধরে এবং পরক্ষণেই জিনটির সজীবকে ভীষণ ভালো লেগে যায় এবং জিনটি এখন সজীবের ক্ষতি না করে সজীবকে সঙ্গে করে নিয়ে যেতে চায়। ঘটনাটি যেভাবে এগোচ্ছে তাই বলার সুযোগ পায়নি আমার বন্ধু সজীব ছিল মারাত্মক সুদর্শন একজন যুবক। এটাই ছিল মূলত সজীবের সঙ্গে ঘটে যাওয়া সকল সমস্যার কারণ। এখানে একটা কথা লিসেনারদের মনে করিয়ে দিতে চাই। মনে আছে ঘটনার শুরুতে আমাদের 3 জনের পথ রোধ করে রেখেছিল 3টি সাপ। সাপগুলো মূলত সাপ ছিল না, কবিরাজের ভাষ্য মতে এগুলি ছিল মেয়ে জিন। এবং সেদিন জিন দুটি কেন আমাদের কোনো ক্ষতি করেনি সেটাও কবিরাজের কথায় পরিষ্কার হলো। যেহেতু সেদিন আঙ্কেল এবং সজীবের সঙ্গে আমিও কবিরাজের বাসায় যাই, তাই আমি কবিরাজকে উদ্দেশ্য করে জানতে চাইলাম এইসব কেন সজীবের সঙ্গেই ঘটেছে, কিংবা আমাদের সাথে বা আমার তৃতীয় বন্ধু ফরহানের সাথে কেন কিছু হলো না। সেদিন সজীবের সঙ্গে ঘটনাস্থলে আমরাও তো উপস্থিত ছিলাম। আমার প্রশ্ন শুনে কবিরাজ বললেন, জিনটি টার্গেট করেছে কেবলমাত্র সজীবকে, আমি কিংবা আমার বন্ধু ফরহান না। তাই সমস্যাগুলো শুধু সজীব একাই ফেস করছে। আমরা সেদিন কেবলমাত্র সঙ্গে ছিলাম, তাই আমরাও দেখেছি সাপ দুটিকে। যাই হোক, আবারও ঘটনায় ফিরি। কবিরাজের কাছ থেকে সবকিছু শোনার পর সজীবের পরিবার এই সমস্যা থেকে মুক্তির উপায় জানতে চায়। কবিরাজ বলেন, আগামী শনিবার সন্ধ্যার পরে সজীবের ওপর থেকে জিন ছাড়ানোর প্রক্রিয়া শুরু করবেন। তার আগে কবিরাজের প্রস্তুতির জন্য কিছু সময় লাগবে বলে জানান। এখন শুধু অপেক্ষা আগামী শনিবার। এদিকে সজীবের সঙ্গে অতিপ্রাকৃতিক তেমন আর কিছু ঘটেনি। সজীব আস্তে ধীরে উন্মাদের মতো হয়ে যেতে শুরু করে। ঠিকঠাক খাবার খেত না, গোসল করতো না। হঠাৎ বলে উঠত, মা বাবা ও আসছে, আমাকে নিয়ে যাবে, সে আমার জন্য অপেক্ষা করছে, আমাকে নিয়ে যাবে। যাই হোক, এভাবে 2 দিন কেটে যায়। সন্ধ্যার পরে একটা ভ্যানে করে কবিরাজের বাড়িতে পৌঁছাই আমরা। রাস্তায় আমাদের সঙ্গে ছোট্ট ছোট্ট অনেক কিছু ঘটেছে, সেগুলো সময় স্বল্পতার কারণে আর শেয়ার করলাম না। রাত 8টার দিকে কবিরাজ তার আসনে বসেন এবং তার সহযোগীকে দিয়ে জিন হাজির করানোর সব ধরনের কাজ সম্পন্ন করেন। এরপর শুরু হলো জিন হাজির করার প্রক্রিয়া। কবিরাজ তার সামনে কিছু মোমবাতি, আগরবাতি এবং ধূপ জ্বালিয়ে একটি ত্রিভুজ আকৃতির কিছু এঁকে তার মাঝখানে কিছু উপকরণ সামগ্রী রেখে সজীবকে সামনে বসিয়ে মন্ত্র বা দোয়া টাইপ কিছু একটা পড়তে থাকেন। 15-20 মিনিট পর কবিরাজ এক সহযোগীর সরিয়ে সেই মেয়ে জিনটিকে ভর করান এবং কবিরাজকে সে লম্বা করে সালাম দেয়। কবিরাজ সালামের জবাব নিয়ে উপস্থিত সবাই এবং কবিরাজকে অনুসরণ করে সালামের উত্তর দেই আমরাও। তারপর কবিরাজ জিনটিকে জিজ্ঞেস করেন, তোর নাম কি আর কেন এই ছেলেটাকে কষ্ট দিচ্ছিস? জিনটি তখন বলতে শুরু করে কিভাবে সে সজীবের গায়ে ভর করেছে এবং কেন সে সেটিও বলে। তখন কবিরাজ বলে, তুই এক্ষুনি ওকে ছেড়ে চলে যাবি আর কখনো ওর ক্ষতি করবি না। এই কথা শোনার পর জিনটি বলে, এটি অসম্ভব, কারণ সজীবকে সে একাই পছন্দ করেনি, তার বাবা অর্থাৎ জিনটির বাবাও পছন্দ করেছে এবং তার বাবা তাদের বিয়ের সব ধরনের আয়োজন করছে, তাই সে সজীবকে নিয়ে যাবে। এই কথা শুনে কবিরাজ রেগে মেগে ধমকের সুরে বলে, তোর নাম কি, তোর বয়স কত? তখন জিনটি বলে, আমার বয়স 170 বছর এবং তার নাম নাকি সুফিয়া। তখন কবিরাজ বলেন, শোন সুফিয়া, তুই যদি সজীবকে ছেড়ে না যাস তাহলে আমি তোকে এক্ষুনি আমার পালিত জিন আহমদকে দিয়ে কাঁচের বোতলে বন্দি করে নদীতে ফেলে দেব। তুই কোনটি চাস? ভালোই ভালোই চলে যাবি নাকি আমাকে বাধ্য করবি তোকে বন্দি করতে? এখানে বলে রাখি, কবিরাজ কিছু জিন পালন করতেন, তাদের মধ্যে সবচেয়ে শক্তিশালী জিনটির নাম আহমদ। এই জিনটি কবিরাজ তার গুরুর কাছ থেকে উপহার পান। কবিরাজের কাছ থেকে এমন কথা শুনে মেয়ে জিনটি অর্থাৎ সুফিয়া কিছুক্ষণ চুপ করে থাকে। তারপর হঠাৎ করে সে বলে সে ছেড়ে যাবে, তবে কিছু শর্ত আছে, সেগুলো পূরণ করতে হবে। তখন কবিরাজ বলে, কি শর্ত বল? সুফিয়া বলে, সে চলে যাবে, তবে সে মাঝে মধ্যে সজীবের সঙ্গে দেখা করতে আসবে এবং যখন তার ইচ্ছে পূরণ হয়ে যাবে তারপর থেকে সে আর আসবে না, তবে দেখা করতে আসলেও সে সজীবের কোনো ক্ষতি করবে না, এই প্রতিশ্রুতি দেয়। এরপর কবিরাজ তাকে হজরত সুলাইমান আলাইহিসসালামের নামে কসম কাটান। এরপর জিনটি আবার লম্বা সালাম দিয়ে বিদায় নেয়। এরপর 1 মাসের মধ্যে সজীব আস্তে ধীরে সুস্থ হতে থাকে এবং একটা সময় স্বাভাবিক জীবনে ফিরে আসে। তার ভেতর মাঝে মধ্যে সুফিয়া সজীবের সঙ্গে দেখা করতে আসতো। সজীব টের পেত, কিন্তু তার আর কোনো সমস্যা হয়নি। প্রিয় লিসেনার্স, এখানে আপনাদের প্রশ্ন থাকতে পারে, জিনটি এত সহজেই কেন ছেড়ে গেল? মূলত সজীবের পরিবার যে কবিরাজের শরণাপন্ন হয়েছিলেন সেই কবিরাজ তার এক চোখ
বলি দিয়ে কিছু শক্তিশালী জিনকে তার বশে নিয়ে আসেন এবং সেই কবিরাজ উল্টোকরণ জাদুসহ কবিরাজি জগতের অনেক কিছুই করতে পারতেন। উল্টোকরণ জাদু হলো কেউ যদি কাউকে কালো জাদু করে সেই কবিরাজ কালো জাদুটাকে উল্টিয়ে যে করেছিল তার উপরেই ফেলতে পারতেন। তবে যেটুকু জেনেছি সেই কবিরাজ কারো ক্ষতি হবে এমন কোনো কাজ করেন না এবং পারিশ্রমিক হিসেবে শুধু নামমাত্র কিছু টাকা নিতেন। যেমন সজীবের কাজটির জন্য 1 কেজি তাজা ইলিশ মাছ, একটা লাল দেশি মুরগি আর হাদিয়া হিসেবে 71 টাকা নিয়েছেন। উনি 5 ওয়াক্ত নামাজ পড়েন এবং পরহেজগার মানুষ। 2019 সালের শেষের দিকে বার্ধক্যজনিত কারণে কবিরাজ স্বাভাবিক মৃত্যুবরণ করেন এবং লোকের মুখে শোনা যায় সেই কবিরাজের কবরের পাশে আশেপাশে মাঝে মধ্যে একটা অদ্ভুত সাপ দেখা যায়। অনেকেই ধারণা করে সাপটি হয়তো কবিরাজের